বিদা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর মিনিট 15 মতো বাকি। জি রাজীব, সবাই কি এসে পৌঁছেছেন? মনে হচ্ছে অসংখ্য গাড়ি, যদিও ট্র্যাক করা কঠিন, তারপরও আসলে বেশিরভাগ অতিথিরই কিন্তু চলে আসা উচিত এরই মধ্যে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এখন পর্যন্ত আমরা দেখছি গাড়ি কিন্তু এখনো আসছে, অনেকে পায়ে হেঁটেও প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা, এবং একই সাথে যারা আন্তর্জাতিক অতিথি রয়েছেন তাদেরও যেই বহর রয়েছে সেটিও আসলে এই পথ দিয়েই আসলে প্রবেশ করছেন। আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির, আমরা তার সাথে কথা বলবো সরাসরি। স্বপ্নিল শাহরিয়ার শিশিরের কাছে জানতে চাইবো, সারাদিন যাবত এখানে সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতা হলো, একই সাথে এখন কি আসলে বাকি রয়েছে, যেহেতু শেষ সময় মন্ত্রিসভার আনুষ্ঠানিকতা? জি, আর 10-15 মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু যে মন্ত্রিসভার শপথ সবাই অপেক্ষা করছে, সেই মন্ত্রিসভার শপথটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং বরাবর আমরা দেখেছি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি এই মন্ত্রিসভার শপথটি পড়েন, কিন্তু এবারই প্রথমবারের মতো সেটি কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই শপথটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা বিভিন্ন মারফতে জানতে চেয়েছিলাম যে দক্ষিণ প্লাজায় কেন এবারের শপথটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এখানে সংসদ ভবনে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। শরীফ ওসমান হাদির জানাজা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জানাজাও কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। এছাড়া বিভিন্ন যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, জাতীয় ঐক্যমত্য কমিশনের অফিস, এরকম নানাগুলো কার্যালয় কিন্তু এখানে এই সংসদে ছিল। তো নানা দিক থেকে আসলে জাতীয় সংসদ ভবন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বরাবরই সংসদ ভবন গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসাবে এর একটু গুরুত্ব রয়েছে। এছাড়াও যে পয়েন্টগুলোর কথা বললাম, সে কারণে মূলত হয়তোবা সংসদ ভবনকে শপথ গ্রহণের এই মন্ত্রিসভার শপথ গ্রহণের এই আনুষ্ঠানিকতায় বিদেশি অতিথির আগমন ঘিরে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছে। এটি কি প্রথমবার, নাকি এটি আসলে অন্যান্য দেশেও হয়ে থাকে? যে অন্যান্য বিভিন্ন দেশে এরকম শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, এবং আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা অন্যান্য প্রতিনিধি তাদেরকে কিন্তু পাঠানো হয়ে থাকে। তো আজকেও আমরা দেখতে পেয়েছি যে সার্কভুক্ত দেশগুলো যারা রয়েছে, সেই সার্কভুক্ত দেশগুলোর আমাদের নিকটতম প্রতিবেশী যেহেতু এই সার্কভুক্ত দেশগুলো, তাদের প্রতিনিধিদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও যে অন্যান্য যে সমস্ত দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, সেরকম বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিনিধিদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তারা কিন্তু তাদের প্রতিনিধিদের পাঠিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগে, তাদের বহনকারী যে গাড়িগুলো রয়েছে, গাড়ি বহর, সেগুলো কিন্তু আমরা অনেকগুলো গাড়ি এই প্রবেশ পথ যেটি রয়েছে আসাদ গেটের দিকে, সেই প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করতে দেখেছি। এবং কিছুক্ষণের পরেই সেই শপথ গ্রহণ যে অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 1000-এর বেশি, অর্থাৎ প্রায় 1200-র মতো অতিথি এখানে রয়েছেন, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা যেরকম থাকবেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, বিদেশি অতিথিদের কথা তো বললামই, তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। এবং এই অনুষ্ঠানটা খুবই কিন্তু স্বল্প পরিসরের, হয়তো আমরা ধারণা করছি আধা ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর শপথ, মন্ত্রিসভার যে শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন প্রশ্ন হবে। থাকবে যে গেল কয়েকদিন যাবতই কে কি কোন ধরনের মন্ত্রী হবেন, কে কোন পদে থাকবেন, এই বিষয়গুলো খুবই আলোচনায় উঠে আসছিল, সমালোচনা হচ্ছিল, উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকে যখন আপনি খবরটি নিশ্চিত করছিলেন, এটি আসলে সাধারণ মানুষের কাছে কতটুকু মানে ইতিবাচক বা কোন ভাবে আসলে পৌঁছে গিয়েছে? যে এই একটু যদি আপনাকে থামাই, বিদা, আপনি যদি আমাকে শুনতে পান, স্বপ্নিলকে আপনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর নিশ্চয়ই তিনি দেবেন। তার আগে বিদা যদি একটু আমাদেরকে জানান যে এনসিপি এবং জামায়াতের নেতাকর্মীরা কি শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন? আপনাকে জিজ্ঞেস করছে এই কারণে যে আপনি এনসিপির খবরাখবর সংগ্রহ করেন, কাজেই তাদের নেতাকর্মীদের সঙ্গে নিশ্চয়ই আপনি যোগাযোগ করেছেন এই বিষয়ে। শক্তি এবং প্রবীণের অভিজ্ঞতা, এই দুই সমন্বয়ে সামনের দিনগুলো যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে, স্বপ্নিল শাহরিয়ার শিশিরের সাথেই যুক্ত করব। এনসিপির নেতাকর্মীরা তারা আজকে সংবিধান যেই সংস্কার পরিষদ সেটি এবং সংসদ সদস্য হিসেবে তারা তাদের শপথটি গ্রহণ করেছেন ইতোমধ্যে, এবং তাদের 1-2 জন জানিয়েছেন যে আসলে তারা এই মন্ত্রিপরিষদের যেই শপথ সেখানে থাকবেন না। বাকিরা এখন পর্যন্ত আছে বলে আমরা যতটুকু বাইরে থেকে জানতে পেরেছি, এখন পর্যন্ত এতটুকুই আমরা জানতে পেরেছি। এর বাদে 11 দলীয় জোটেরও বৈঠক হবার কথা রয়েছে, তারা সংবাদ সম্মেলন করবার কথা রয়েছে সন্ধ্যায়। সেই তথ্যটি আসলে তারা যখন আনুষ্ঠানিকভাবে জানাবেন, তাদের অবস্থানটুকু আরও বেশি পরিষ্কার হতে পারবো আমরা। জি।
এবং আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না, মানে সেই কথাটা মানে মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে তিনি যোগ দেবেন না, সেটা তিনি নিশ্চিত করেছেন। তারা মনে করেন যে আসলে সংবিধান সংস্কার পরিষদের যেহেতু আসলে বিএনপি শপথ নেয়নি, সেই কারণে তারা আসলে এই বিরোধিতা করছে কিংবা এই অবস্থান ব্যাখ্যা করেছেন। নির্বাচনের পর থেকে জনাব তারেক রহমানের, জনাব নাহিদ ইসলামের বাসায় যাওয়া, ডক্টর শফিকুর রহমানের বাসায় যাওয়ার পরে আসলে যেই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছিল, মনে হচ্ছিল যে আমাদের যে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি সেটা একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আজকে সকালের যে ঘটনা, যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেয়াতে আবারও কিন্তু পরিস্থিতি এক ধরনের সেই ঘোলাটে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পারলাম যে জামাত এবং এনসিপির যেসব নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তারা খুব সম্ভবত শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না। একটা বিভেদ তো তৈরি হয়েই গেল এবং সেটা সরকার গঠনের আগে থেকেই। বিদা, এর পরবর্তীতে কি হতে পারে সেটা নিয়ে এক ধরনের কথা আছে, আমরা দেখছিলাম নানা ধরনের বক্তব্য আছে যে যেহেতু 2/3 সংসদ সদস্য বিএনপির নির্বাচিত হয়েছে, তারা আসলে সংবিধানে এই সংবিধান সংস্কার পরিষদটা আসলে অন্তর্ভুক্ত করে তারপর শপথ নিতে পারেন, এমন একটা কথাও কিন্তু বলা হচ্ছে। সেই জায়গাটায় কি হতে পারে কিনা সেটা আপনার কাছে একটু জানতে চাই। মূলত এই যে সকালে শপথ নেয়া না নেয়ার যেই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটিকে মূল করে এনসিপির পক্ষ থেকে যেই বিষয়টি কিংবা 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছিল যে জুলাই সনদে উল্লেখ ছিল 8-এ যে শপথ এবং শপথ পাঠের পরিচালনায় খুব সুনির্দিষ্টভাবে লেখা ছিল যে নির্বাচন প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর করবেন। এবং তারপরেই খুব পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের ক্ষেত্রে যদি যিনি আসলে শপথ পাঠ পরিচালনা করবেন তিনি এই আদেশের তফসিল 1-এ বিবৃত যেই ফর্ম রয়েছে সেটি পরিষদ সদস্যের শপথ পাঠ পরিচালনা করবেন। এটিকে উল্লেখ করে তারা আসলে বারবার বলেছেন যে আজকের দিনেই 2টি শপথ হবার কথা রয়েছে এবং এটি যদি না হয় তারা আসলে শপথ পাঠ করবেন না। পরবর্তীতে এখানে হাজির হয়ে 11 দলীয় জোটের যে সদস্যরা তারা কথা বলেছেন এবং কথা বলার পরে তারা সিদ্ধান্ত নিয়ে ধাপে ধাপে, অর্থাৎ প্রথমে 11 দলীয় জোটের জামাত মনোনীত নির্বাচিত প্রার্থীরা তারা শপথ নিয়েছেন, এর পরবর্তীতে এনসিপি নিয়েছেন এবং এখন আসলে তাদের বৈঠকের কথা রয়েছে যে তারা পরবর্তী সিদ্ধান্তটি কি নিবে। আদৌ কি এই যেই পদ্ধতিটি কিংবা বিএনপির যেই সিদ্ধান্ত অনুযায়ী এখন যে মন্ত্রিসভা যেই শপথ রয়েছে এখানে তারা থাকবে না, কিংবা আগামীতে তারা কি ধরনের পরিকল্পনা করবে, দলীয়ভাবে 11 দলীয় জোট আলাদা করে পরিকল্পনা করবে কিংবা এনসিপি আলাদা করে কি পরিকল্পনা করবে সেটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই যে এখন যে শপথ অনুষ্ঠান চলছে, আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির তিনি আসলে ব্যাখ্যা করছিলেন যে ধাপে ধাপে এখানে কোন কার্যক্রমটি চলবে, কে কোন মন্ত্রিত্ব পেতে চলেছেন সেটিও আসলে খুব পরিষ্কারভাবে এখানে উঠে আসবে। তবে একটি ধোঁয়াশা থেকেই যায়, ওই যে হ্যাঁ না, অর্থাৎ এই যেই সংস্কার পরিষদ রয়েছে এটি আসলে সামনে কিভাবে কার্যক্রম করবে কিংবা অন্য যারা বাকি রয়েছে এই শপথটিতে সেটি কিভাবে কার্যকর হবে সেটি চিন্তার বিষয়। কারণ যখন এই সংস্কার পরিষদ নিজেদের বৈঠক কিংবা সিদ্ধান্তের জায়গায় যাবে তখন যারা এখনো শপথ নেননি সদস্য তারা কি করে এটায় অংশগ্রহণ করবে এবং কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী উদ্যোগগুলো কিভাবে হবে সেটি চিন্তার বিষয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সেটি হচ্ছে যে যদিও এনসিপি এবং জামায়াতে ইসলামী তারা 11 দলীয় জোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে একই নির্বাচনী জোটে, কিন্তু আজ শপথ গ্রহণের সময় আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী এবং এনসিপি আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে কি এনসিপি কোনো বার্তা দিতে চাইলো? এটি তাদের একেবারেই ব্যক্তিগত একটি সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে যে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ যেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি শপথ নিয়েছেন, এরপরে অবস্থানে জামায়াত এবং তারপরের অবস্থানে এসে এনসিপি নিজেদের শপথ কার্যক্রমটি
সম্পন্ন করেছেন, এই তথ্যটি আমরা আসলে জানতে পেরেছি। তবে আপনি যে প্রশ্ন করেছেন এটি হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো না, এটি ভাববার বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই ভিন্ন ভাবে ভাবার সুযোগ থাকে। ধন্যবাদ আপনাকে বিদা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেখতে পাচ্ছি হিরণ খানকে। হিরণ খান, আপনি আগেও জানাচ্ছিলেন ভিতরে আছেন, অতিথিরা সবাই এসে গেছেন, পুরো অনুষ্ঠান স্থল নিশ্চয়ই পূর্ণ এবং আর কয়েক মিনিটের অপেক্ষা। আমরা বলতে পারি যদি 4টায় সঠিক সময় শুরু হয় তাহলে কয়েক মিনিটের অপেক্ষা নতুন মন্ত্রিসভার শপথের। দেখুন রাজীব, আমার দুই সহকর্মী বলছিলেন মন্ত্রিসভার তালিকা বলছিলেন, একজন বলছিলেন হ্যাঁ না ভোট নিয়ে আলোচনা এবং শপথ নিয়ে বলছিলেন। এখন আমি দক্ষিণ প্লাজার ঠিক ডান পাশে রয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকতার যেই প্রক্রিয়াটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। একটু আগে আমরা দেখলাম 3 বাহিনীর প্রধান তারা কিন্তু এসেছেন এবং বিদেশি কূটনৈতিক যারা রয়েছেন তারা এসেছেন এবং বিদেশ থেকে যারা অতিথিরা এসেছেন বাংলাদেশে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন একটি দেশের প্রধানকে আমরা দেখতে পেলাম, তারা কিন্তু এসেছেন এবং যারা অতিথিরা রয়েছেন তারা ধীরে ধীরে কিন্তু এই দক্ষিণ প্লাজে এসে উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা একটু আগেই অ্যানাউন্সমেন্ট শুনলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে শপথ গ্রহণ এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তারা যেন বিশৃঙ্খল ভাবে কোথাও এবং খুব দ্রুত তাদেরকে করার আমরা দেখতে পাচ্ছি দর্শক, হিরণ খানের কথা শুনছিলাম আমরা, কিন্তু আপনারা খুব সম্ভবত কারিগরি ত্রুটির কারণে তার কথা শুনতে আপনাদের কিছুটা সমস্যা হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান তার আনুষ্ঠানিকতা খুব সম্ভবত শুরু হয়ে যাচ্ছে এবং তারেক রহমানকে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, যে তারেক রহমান সস্ত্রীক তিনি কিন্তু প্রবেশ করছেন, সপরিবারেই আসলে তিনি এসেছেন এবং তার কন্যাকেও দেখা যাচ্ছে। জি, এবং অন্য মন্ত্রী যারা আসলে শপথ নেবেন তারাও এসে পৌঁছেছেন সেখানে। সব মিলে আর কয়েক মিনিটের অপেক্ষা, আমি যদি ভুল না করে থাকি। যেমনটি হিরণ খান জানাচ্ছিলেন 3 বাহিনীর প্রধান আছেন, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারের উপদেষ্টারাও কিন্তু সেখানে এসেছেন এই শপথ অনুষ্ঠানে। এটি নিয়েও এক ধরনের জল্পনা কল্পনা ছিল যে তারা আসছেন কি আসছেন না। সকালে যখন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা তাদের উপস্থিতি দেখিনি। এখন মন্ত্রী পরিষদের যে সদস্যরা তারা শপথ নেবেন। দর্শক, আপনারা জানেন যে 4টায় তারা শপথ নেবেন এবং 4টা প্রায় বেজে গেছে এবং রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন। এর মধ্যে জেনেছেন যে 25 জন পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী আজ শপথ নিচ্ছেন এবং একজন প্রধানমন্ত্রী। জি, সব মিলে 50 জনের এই মন্ত্রী পরিষদ। এবং যেটা আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখনো কিন্তু উপদেষ্টা পদে রয়েছেন আনুষ্ঠানিকভাবে, তারা এই অনুষ্ঠানে এসছেন পতাকাবাহী গাড়িতে এবং অনুষ্ঠান শেষে তারা পতাকাহীনভাবে আসলে বের হয়ে যাবেন, কারণ নতুন মন্ত্রিসভা গঠিত হয়ে গেলে তাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ আসলে শেষ হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে, আমরা বলতেই পারি।